নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। খবর এখন বিস্তারিত। ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীদের খামখেয়ালিপনা এবং কর্তব্যে গাফিলতির কারণে অল্পেতে প্রাণে বাঁচল জনৈক রোগী। অবিলম্বে ব্লাড ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। গত কয়েকদিন পূর্বে ধলাই জেলার কমলপুরের হালাহালি গ্রামের বাসিন্দা হাফিজ উদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ হবার পর আগরতলার হাপানিয়াস্থিত মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যাবার পর কর্তব্যরত চিকিৎসক হাফিজ উদ্দিনকে হাসপাতালে ভর্তি করেন এবং পরবর্তী সময়ে হাফিজ উদ্দিনের অবস্থা চূড়ান্ত খারাপ হবার পর হাসপাতাল কর্তৃপক্ষ হাফিজ উদ্দিনকে আইসিইউতে ভর্তি করিয়ে দেন। হাসপাতাল থেকে হাফিজ উদ্দিনের পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয় খুব শীঘ্রই হাফিজ উদ্দিনের জন্য এ নেগেটিভ রক্তের ব্যবস্থা করার জন্য। একথা শোনার পর হাফিজ উদ্দিন আহমেদের কৈলাসহরের ভাগিনা আফজল আহমেদ কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে এ নেগেটিভ রক্তের খোঁজ করলে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ বলে দেয় যে ব্লাড ব্যাংকে এ নেগেটিভ রক্ত নেই এবং ব্লাড ব্যাংক থেকে এও জানানো হয় যে ব্লাড ব্যাংকে এ নেগেটিভ রক্তের নামের লিস্ট রয়েছে ব্লাড ব্যাংকের রেজিস্ট্রি খাতায়। একথা শোনার পর রেজিস্ট্রি খাতায় 1 নম্বরে লেখা ছিল দুলাল উদ্দিনের নাম এবং ঠিকানা। আফজল আহমেদ দুলাল উদ্দিনের সঙ্গে ফোনে কথা বলে সরাসরি যোগাযোগ করে 6,000 টাকা খরচ করে গাড়ি ভাড়া করে দুলাল উদ্দিনকে হাপানিয়া নিয়ে যায়। হাপানিয়া হাসপাতালে যাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ দুলাল উদ্দিনের ব্লাড গ্রুপের রিপোর্টটি দেখানোর জন্য বলার পর আফজল আহমেদ হাপানিয়া হাসপাতালের বাইরে প্রাইভেট ল্যাব থেকে দুলাল উদ্দিনের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখে যে দুলাল উদ্দিনের রক্তের গ্রুপ ও পজিটিভ। এই রিপোর্ট দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে আফজল। পরের দিন আফজল আহমেদ মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে আবারও রেজিস্ট্রি খাতা চেক করে দেখে দুলাল উদ্দিনের রক্তের গ্রুপ এ নেগেটিভ। আফজল আহমেদ সরকারি ব্লাড ব্যাংকের এমন কাজের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেন। 28 তারিখে আমরা মামা আগরতলা হাপানি হসপিটালে অপারেশন হয়েছে, তাইনের এ নেগেটিভ ব্লাড লাগে, আইসিতে আছে। তখন আমরা এই কৈলাসহর ব্লাড ব্যাংকে আইসি, সরকারি ব্লাড ব্যাংকে। আমার পরে তারা কইছে এ নেগেটিভের লিস্ট আছে, তো আমরা পুরো লিস্টটা দিছি। দেওয়ার পরে আমরা লিস্টে পুরো ফোন করছি মোটামুটি 10 জনরে। তখন ফাঁকির বাদার দুলাল উদ্দিন নামে একজনের ফোনটা ধরছে, তারপরে কইছে আপনার কি নেগেটিভ, কইছে আমার এ নেগেটিভ। পরে তাইদের আমরা নিয়ে গেছি 5 তারিখে আগরতলা নিয়ে গেছি, 6 তারিখে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানে ব্লাড দিতে নিয়ে গেছি। যাওয়ার পরে ওখানে এখানে ব্লাড টেস্ট করে আনো, ব্লাড টেস্ট করেছি ও পজিটিভ। এরপরে আমরা এখান থেকে আবার ব্যাক করে আইসি। তখন তো সরকারি হসপিটালের মধ্যে যে ব্লাড ব্যাংক এরকম হয়, এটা কীভাবে সম্ভব? রোগীর কন্ডিশন খুব সিরিয়াস। আপনার মামার নাম কি? হাফিজ উদ্দিন। এখন বর্তমানে কোনে আছেন উনি? আগরতলা হাপানি হসপিটাল আইসিইউতে বর্তমানে ভর্তি আছে। তো আপনার মামার কি গ্রুপ? তাই না, এই যে ডায়াবেটিস অপারেশন হয়েছে, মানে রক্তটা কি গ্রুপ? এ নেগেটিভ। তো আপনার দুলাল উদ্দিন যে এ নেগেটিভটা কি করে বুঝলেন? কৈলাসহর ব্লাড ব্যাংকে আইসি, কৈলাসহর ডিস্ট্রিক্টের ব্লাড ব্যাংকে আইসি। আমার পরে তারা লিস্ট দিচ্ছে, ওই লিস্ট অনুসারে আমরা তাই নিয়ে গেছি। এরপরে দেখা যায় এখানে অপোজিটিভ। তো আপনারা কি করবেন এই ব্লাড ব্যাংক নিয়ে গেলে? এখন এই সরকারি ব্লাড ব্যাংকে ওই এই সমস্ত যদি মানে একটা 2 নম্বরই হয়, একটা ব্লাড নিয়ে মানুষ কীভাবে এতটুকু যে কষ্ট করে নিয়ে গেছি, দেওয়ার পরে এখন অপোজিটিভ। প্রথম কথা হচ্ছে এই যে অসুস্থ একজন ক্রিটিক্যাল অবস্থায় একজন পেশেন্টের যদি এইভাবে হয়, সাধারণ মানুষ তো আর কিছু করার নাই। এই আইসিইউ পেশেন্টের যদি আমরা ব্লাড টেস্ট না করে যদি রক্তটা দিয়ে দিতাম, তাহলে আজকে দিনে তাই মারা যাইতে হইল। বা এই যে কন্ডিশনে আমরা রক্তটা পাইছি না এখন অব্দি, এটাও তো একটা বড় কথা। প্লাস দুলাল উদ্দিনে এ নেগেটিভ ব্লাড আর অন্য একজন লোকে ডোনেট করছে, তাই না নিজে কইছে এ নেগেটিভ হইয়া টেস্ট হয়েছে না দিয়া দিছে এমনিতে, এখান থেকে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মী তথা ল্যাব টেকনিশিয়ান শ্যামল দেবনাথ প্রকাশ্যে স্বীকার করেন যে ঊনকোটি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের অধীনে যেসব জায়গায় রক্তদান শিবির হয়, সেই সব জায়গায় যারা যারা রক্তদান করে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করার পর যাদের নেগেটিভ রক্ত পাওয়া যায় তাদের নাম সহ মোবাইল নম্বর ও ঠিকানা লিখে রাখা হয়। সেই অনুযায়ী দুলাল উদ্দিনের রক্তের গ্রুপ জেলা হাসপাতালের পরীক্ষা অনুযায়ী এ নেগেটিভ। তো এখানে মানে নেগেটিভ যারা রক্ত আসে তা আপনারা কি কোনো নাম লিপিবদ্ধ করে রাখেন? আমরা নেগেটিভে যেটা রেকর্ড রাখি, নেগেটিভ কথা আছে তো। যত নেগেটিভ রক্ত আসে তো মানে দুলাল কইয়া কারোর নামে কোনো লিপিবদ্ধ আছে কি? হ্যাঁ, দুলাল উদ্দিন। বাড়ি কোন জায়গায়? বাড়ি পাখির বাজার, এ নেগেটিভ। দুলাল উদ্দিনের কি গ্রুপ? এ নেগেটিভ।
এটা মানে এটা আপনারা কিভাবে বুঝলেন? তো আমরা টেস্ট এখানে যখন প্রথম ডোনেট করতে আইছে তখন টেস্ট করা হয়েছিল এর ব্লাড নেগেটিভ দেখা গেছে, তো আমরা রেকর্ড রাখছি। তো আপনার কি নাম? সামাল দেবনাথ, ব্লাড টেকনিশিয়ান। মানে এই ব্লাড ব্যাংকে চাকরি করেন? হ্যাঁ। তো মানে দুলাল উদ্দিন যে মানে এ নেগেটিভ, এটা আপনারা মানে ওই আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে? কত নম্বর সিরিয়ালে আছে? 1 নম্বর। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। অসাবধানতায় পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু 5 বছরের শিশুর। ঘটনা চোরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ির 1 নং ওয়ার্ডে। মৃত শিশুর নাম ওসমান আলী, পিতা নজরুল ইসলাম। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। চোরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামের 1 নং ওয়ার্ডে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ বাড়ির লোকজনদের উদ্দেশ্যে পুকুরে পড়ে যায় নজরুল ইসলামের 5 বছরের ছেলে ওসমান আলী। বাড়ির লোকজনদের প্রাথমিক ধারণা হয়তো হাত পা ধোয়ার অছিলায় সে পুকুরে গিয়েছিল, আর তখনই ঘটে এই বিপত্তি। পুকুরে পড়ে কাতরাতে থাকে সে। অন্যদিকে সন্ধ্যা ঘনিয়ে আসতেই তাকে খোঁজাখুঁজি শুরু হয় এবং তখনই পুকুরে গিয়ে দেখতে পাওয়া যায় তাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রেমতলা অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসক সন্দীপ বাবু তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়। অপরদিকে তারই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। কিভাবে আমি বাড়ি কাটলাম না স্যার, দোকানপাট বন্ধ করেছি। আমি দোকান করি স্যার, ফুটপাথও দোকান বন্ধ করার পরে আমি বাজারে তাও দিয়ে আমার কাছে ফোন আইসে, তারে তুই পেয়ে বাইরে না। তারপরে গিয়া আমি বললাম আমাদের দেখো ফিশারি, দেখো ছোটো ফিশারি একটা আছে আর খানির কুই একটা আছে, তারা বলছে তুকার। তারপরে এখন 2-5 মিনিট গেছে, আমার কাছে বলে গেছে তারা জলের মধ্যে পাইছে, কুয়ার মধ্যে পাই। আমি গেছি গিয়ে দেখছি তারা নিয়ে বাড়ি গেছে। তখন ডাক্তারে কি বলছে? তারপরে এখন আমার বলছে দোকান দাঁড়াইতাম, পুলিশ আইব না, মানে ছেলেটা সুস্থ আছে না মারা গেছে? মারা গেছে। তো কিরকম হয়েছে জানি না, আমরা কলটা পাইছি, পাইয়ে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেশি ডিস্টেন্স না, প্রায় 1/2 কিলোমিটার হইব। সঙ্গে সঙ্গে গেছি, যাওয়ার পরে দেখছি তারা হাতে লইয়া বইয়া রয়েছে। গাড়ি তুলেছি আমরা সঙ্গে সঙ্গে মুখপুর হসপিটালে মাত্র আইয়া ডাক্তার কাছে হ্যান্ড ওভার করছি। ডক্টর ডিক্লেয়ার দিয়েছেন যে ওয়ার নাই। কোন জায়গাতে ছিল এটা? উত্তর ফুলবাড়ি 1 নম্বর ওয়ার্ড। এটা ওই প্রেমতলা পয়েন্টে গিয়ে মানে ফুলবাড়ির রাস্তা দিয়ে প্রায় 200 মিটার এমন করে ডিস্টেন্স। কিরকম জলে পড়ে গেছে, ওই সময় তো যা শুনছি কুয়াতে, কিন্তু এখন শুনছি যে পুকুরে পড়ে মারা গেছে। ফায়ার সার্ভিসে একটা পেশেন্টকে নিয়ে এসছে, তো আনার পর দেখা গেল যে একটা 5 বছরের ছেলে ব্রড ডেড। কি নাম তার নাম ওসমান আলী, বাবার নাম নজরুল ইসলাম, বাড়ি উত্তর ফুলবাড়ি। তো প্রাথমিকভাবে জানা গেছে যে জলে পড়ে শিশুটা মারা যায়। তো আমরা সেইভাবে পুলিশকে খবর দিয়েছি কদমতলা থানায়। পুলিশ আসার পর যা ময়নাতদন্ত যদি লাগে করা হবে। না মানে অলরেডি সে মারা গেছে, হসপিটালে ব্রড ডেড হিসাবেই নিয়ে আসা হয়েছে। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। করোনা মোকাবিলায় সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার স্বার্থে কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। বসেনি উত্তর জেলার অটল বিহারী বাজপেয়ী সামাজিক সংস্থা এবং পূর্বোদয় সামাজিক সংস্থার সদস্যরা। করোনার ভয়াবহতার মধ্যে মানবতার স্বার্থে জীবনের ঝুঁকি দিয়ে সমাজের শুভাকাঙ্ক্ষী মানুষ এবং সামাজিক সংস্থাগুলি প্রতিনিয়তই মাঠে ময়দানে নিরলসভাবে সাহায্যের প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়াচ্ছে। হৃদয়বান মানুষ যেমন ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে অন্যের সাহায্য নিয়ে এগিয়ে আসছেন মানবতার সেবায়, ঠিক তেমনি সামাজিক সংগঠনগুলিও প্রতিনিয়ত মানুষের ছোট বড় বিষয়গুলিকে দেখার চেষ্টা করছেন যাতে বেঁচে থাকা যায়। রাজ্য সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে সামাজিক সংগঠনগুলিও করছে মানবতার স্বার্থে সেবা এবং কর্তব্য পালন। কাঞ্চনপুর অটল বিহারী বাজপেয়ী সামাজিক সংস্থা, পূর্বোদয়া সামাজিক সংস্থা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেবা ইন্টারন্যাশনাল, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, ইন্ডিগো ক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ সমাজের শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সহযোগিতায় একটা সুন্দর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে মানুষ উপলব্ধিও করছে এই সংগ্রামে কেউ একা নয়। তাই নিজের দায়িত্ব পালন করতে গ্রাম পাহাড়ের প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিচ্ছেন কখনো চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, আবার কখনো রান্নার সামগ্রী এবং গ্যাস সিলিন্ডারও। তাই এই ধরনের মানবতা নিয়ে কাজ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষও কৃতজ্ঞতা স্বীকার করছেন। উত্তর ত্রিপুরা জেলায় অটল বিহারী বাজপেয়ী সামাজিক সংস্থাকে দেখা যাচ্ছে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রত্যহ সাহায্য করতে। তাছাড়া ত্রিপুরার অল্প সময়ে গড়ে ওঠা
আরও একটি স্বনামধন্য সামাজিক সংস্থা পূর্বোদয় সামাজিক সংস্থা এ রাজ্যে মহামারীর সময়ে কাজ করছে মাঠে নেমে। তাই সামাজিক সংস্থাগুলিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করোনার প্রভাব রুখতে অসম ত্রিপুরা রাজ্যের সীমান্ত সিল করলেন করিমগঞ্জের ডিসি। সরকারি নির্দেশ মোতাবেক 9 মে রাত 12টা থেকে ত্রিপুরার কোনো লোক অসমে প্রবেশ করতে দেওয়া হবে না। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে জানা যায়। তৃতীয় পর্যায়ে শুরু হওয়া লকডাউনে কিছুটা ছাড় দিতেই হু হু করে বেড়ে চলেছে মহামারী করোনার প্রকোপ। এতে গত 3 দিনে অসম এবং ত্রিপুরা রাজ্যে ব্যাপক পরিমাণ করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এমন খবরে স্বাভাবিকভাবে বিব্রত হয়ে উঠেছে জেলা প্রশাসন। বিশেষ করে গত কদিন ধরে করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির চুড়াইবাড়ি সংলগ্ন অসম ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত গেট দিয়ে উভয় রাজ্যের আটকে পড়া কিছু জনগণকে নিজ নিজ রাজ্যে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার পর থেকে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এমনকি ত্রিপুরা রাজ্য থেকে ঘুরে আসা করিমগঞ্জ জেলার কায়স্থ গ্রামের লরি চালক জফরুল ইসলাম শেষ পর্যন্ত করোনা পজিটিভ ধরা পড়ায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হল জেলা প্রশাসন। এ মর্মে ডিসি, এসপি, ডিআইজি, ডিএসপি সহ স্থানীয় বিধায়ক যথাক্রমে আনবামুথান এমপি কুমার এস কৃষ্ণা, দিলীপ দে, সুধন্য শুক্লবদ্ধ, কৃষ্ণেন্দু পাল চুড়াইবাড়ি সীমান্ত গেইটে উপস্থিত হয়ে প্রথমে অসম পুলিশের সাথে জরুরি আলোচনা করেন এবং পরে তারা ত্রিপুরার থানায় উপস্থিত হয়ে ত্রিপুরা প্রশাসনের সাথে কথা বলেন। এই আলোচনায় ডিসি আনবামুথাম এমপি ত্রিপুরা প্রশাসনকে জানান যে করোনা ভাইরাসকে প্রতিহত করতে সরকারি নির্দেশ মোতাবেক শনিবার রাত 12টা থেকে ত্রিপুরার কোনো লোক অসমে প্রবেশ করতে পারবে না। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এর নির্দেশ জারি থাকবে। তবে দুটি রাজ্যের পূর্বের ন্যায় পণ্যবাহী লরি সহ জরুরি সেবার সাথে যুক্ত যানবাহন সহ অনুমোদিত ব্যক্তি বা কর্মীরা চলাচল করতে পারবেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। অসুস্থ শিশুকে চিকিৎসা করাতে গিয়ে খোদ চিকিৎসকের হাতে শ্লীলতাহানির শিকার জনৈক মহিলা, এমনটাই অভিযোগ। ঘটনা কাঞ্চনপুর মহকুমায়। পরে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস ভদ্রের বিরুদ্ধে মামলা হয় কাঞ্চনপুর থানায়। কাঞ্চনপুর হাসপাতালে কর্মরত ডাক্তার দেবাশিস ভদ্র কাঞ্চনপুর জেডি গেস্ট হাউসে থাকেন এবং সেখানে রোগী দেখেন। বৃহস্পতিবার কাঞ্চনপুর রবীন্দ্রনগরের জনৈক মহিলা ওনার 3 বছরের অসুস্থ শিশুকে নিয়ে যান ডাক্তার দেবাশিস ভদ্রের কাছে। শিশু রোগ বিশেষজ্ঞ হওয়ায় দীর্ঘদিন থেকেই এই মহিলা ওনার শিশুকে ডক্টর ভদ্রের নিকট নিয়ে যেতেন। সেই সুবাদে ওই দিনও নিয়ে গেলে ডাক্তারবাবু মহিলাকে একটু অপেক্ষা করতে বলেন, কিন্তু তার পরক্ষণেই যা ঘটল তা ক্ষমাহীন। ডক্টর দেবাশিস ভদ্র এই মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। শিশুকে চিকিৎসা করাতে এসে চিকিৎসক কর্তৃক এমন আচরণে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন মহিলা। পরবর্তী সময়ে এই চিকিৎসকের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় মামলা হয়, যার নম্বর 15/2020/354/A/KCP/US/IPC। জানা যায় ফোন যুগে মহিলার কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন এই চিকিৎসক। আপনার কি স্বামী আছে? আছে। কি নাম? অনুপ সাহা। কি করে? টিএসআর। আচ্ছা, আমরা শুনতে পেলাম গতকালকে নাকি জেডি গেস্ট হাউসে একজন ডাক্তার দেখাইতে আপনি গেছিলেন। কি সমস্যা হয়েছে কোন তো? প্রথমে আমি আমার ভাইয়ের সাথে যাই, তারপরে ও কইছে আমার যে তুই যা, আমি আইতাছি, স্কুটিটা এক সাইড করে সেরা। তারপরে আমি তাড়াতাড়ি যাই আবুরে নিয়ে। ওইখানে ডাক্তাররা ডাকি স্যার স্যার কয়ে ডাক দিছি। এবার স্যারে বাইরে আমার কয় কি রে অরুণা নি? আমাকে হ স্যার। তারপরে স্যারে বাইরে এসে কয় আমি সিগারেটটা খাইতেছি, তুই একটু বয়, আমি আইতাছি। আমি দাঁড়াই রয়েছি দরজা। তারপর আবার সিগারেট খাইতে খাইতে স্যারে এসে এসেরা আমার আরেকটা রুমে ঢুকাই এসেরা যেখানে চিকিৎসা করেন ওইখানে নিয়ে এসেরা বোয়াইছে। আমার বোয়ানোর পরে দিয়ে কয় একটু দাঁড়াতো। সেটা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দিয়ে কইতেছে হয় তোর কোনো সমস্যা আছে? আমি বলছি হ স্যার সমস্যা আছে, আমার শুধু মাথা ঘোরায় 2-3 দিন ধরে মাথা ঘুরে ঘুরে ওঠে। হয় দেখি হাতটা দেখি কই এসেরা, তাই না আমার হাতটা নিয়ে ফট করে টাইন এসে আমার আজা করে দইরা বুকের বাজে। এরপরে আমার বাম হাতটা নিয়ে এসে ভিতরে ঢুকে যাবে। আমার কয় একটু করি এমন করে লাগেছে। এরপরে আমি চিল্লাচিল্লি করে দৌড় দিয়া দরজার লক খুললে বাইরে যাইছি। ডাক্তারবাবু কি আপনার চিনে? হ্যাঁ, আগের থেকেই পরিচিত। কতদিন ধরে আপনি মানে তার কাছে ট্রিটমেন্ট করেন? 8 বছর। তার নামটা কি? তা ডক্টর দেবাশিস ভদ্র, শিশু বিশেষজ্ঞ। আচ্ছা আচ্ছা। এরপরে কি আপনি কি থানাতে কোনো মামলা টামলা করছেন? হ্যাঁ, মামলা করা হয়েছে। ওখানে
এখান থেকে আর কোনো খবর আইছে না থানার থেকে। তাই নেড়ে যখন আমরা বাইরে এসেরা চিল্লাচিল্লি করে এসেরা মানুষজন ডাকাইয়া ইয়ে করলাম, ডাক্তারবাবু আমার উল্টা মারতে হচ্ছে। আচ্ছা, আপনারা কয়বার ফোন করছে ডাক্তারবাবু? প্রায় 10 হইতে 12 বার আমারে কল করছে। কল করে করে এসে আমার কাছে মাপ চাইতেছে যে এমন ভুল হয়েছে, আমি আর এমন কোনোদিন কাজ করতাম না, তোর দরকার হলে তুই আমার জুতা দিয়ে আমার, তবু তুই আমার মাফ কইরা দে, তাইলে আমি শান্তি পাবো। এমন করে কইছে। আপনার এমনি বাড়ি? আমার বাড়ি ছামনুতে, বর্তমান থাকি কাঞ্চনপুর রবীন্দ্রনগরে। রবীন্দ্রনগরে কার বাড়িতে থাকেন? আমার বাপের বাড়িতে। আপনার স্বামী পোস্টিং কোন জায়গায়? 8 ব্যাটালিয়ন। এখন পোস্টিংটা এখন কোন জায়গায়, কোন ক্যাম্পে? এখন কম্পুই আছেন তাই। জম্পুইলে কম্পুইয়ে? হ্যাঁ। আচ্ছা, আমি এখন চাই তাইনের করা শাস্তি হোক। আজকে আমার সাথে করছে, তাইনের বয়স শুনছি আমি 59, আমার বয়স 25। তাইনের আমি তাইনের মায়ের সমান মেয়ে। তাইনের যদি আমার সাথে করতে পারে, তাইলে আমার মার সাথে করতে পারে, আমার মাসির সাথে করতে পারে, তাইনের নিজের মেয়ের সাথে করতে পারে। তার কোনো বিশ্বাস নাই, তার কিছু প্রুফ আছে আমার কাছে। আরে তুই আমার বাচ্চাটা দেখা, আমার খবর যাওয়া শেষ। বাচ্চার কথা পড়ে ভাই, কে লেখা ক্ষমা চাইতেছেন আপনি আমার কাছে? আমি যদি আমি তো হাত ধরছি, যদি হাত দুজন জুতা খুলতে আসছি, তখন যদি জুতা খুলতে গিয়ে ডিসব্যালেন্স হয়েছে, আমি করে আমার হাতে সিগারেট আসলো, এরপরে যখন হাত ধরে বয়াইছি, তুই যদি আমার পূর্বভাবে হয়তো তুই আমার ভুলও বুঝতে পারো, আমারও হয়তো ভুল বুঝতে থাকলে এই জিনিসের লিগে আমি ক্ষমা চাইছি। তুই বাচ্চা যদি আমার দেখা, তাহলে আমি খুব খুশি হবো। আমি ভাববো যে আমার ডাক্তারি যে করে এটা আমার লিগে ভালো হয়, বুঝছো না? 75 আপনি একবার ক্ষমা চাইয়া দেবো। তুই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি, বাচ্চা তোর খুলে আসতো, জুতা খুলতে গিয়ে তুই ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি। খুলতে গিয়ে না, খুলছি আমি বাইরে, আপনার ঘরের ভিতরে তো জুতা খুলছি না। না হাতের ভিতরে তখন তো দৌড়লাম, দৌড়ে এরপরে আমি হাতটা তার ভিতরে কইছি যে তুই ডিসব্যালেন্স হচ্ছে, তুই গিয়ে তোর দৌড়া দিয়ে যে বয়াইছি, হাত ধরছি, আমার হাতে সিগারেটও আসতো রে। তুই একটা ঠাকুরের তোর কইতাছি আমি, তুই আমার যদি এর মধ্যেও যদি তুই বোধ যে কোনো মহিলারে আমরা সবসময় করি, যদি মহিলারা পুরো একটু হয়, আপনারও তো বাচ্চা বুচ্চা সব আছে, বুঝছো না? তো মাস অতটুকুই তুই আমার যদি আমি হাত ধরে থাকি, ডিসব্যালেন্স যদি ধরছি আমি হাত ধরে তোকে দিয়ে বয়, ঠিক আছে? কাঞ্চনপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনে প্রতি প্যাকেট বিড়ি বিক্রি হচ্ছে 35 টাকায়, ফলে ধূমপায়ীদের মাথায় হাত। শনিবার বিড়ি বোঝাই লরি তেলিয়ামুড়াতে প্রবেশ করায় ধূমপায়ীদের হুড়োহুড়ি পড়ে যায়। করোনা ভাইরাসের দাপাদাপিতে দীর্ঘদিন ধরে লকডাউন চলছে রাজ্যে, ফলে বাজারে অন্যান্য সামগ্রীর ন্যায় বিড়ি শিল্পেও প্রভাব পড়ে, ফলে ধূমপায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বাজারে প্রতি প্যাকেট বিড়ি বিক্রি হচ্ছে 35 টাকা দামে। এমনিতেই প্রতি প্যাকেট বিড়ি বিক্রি হওয়ার কথা 10 টাকা দামে। কালোবাজারে চলে চূড়ান্ত রূপে, এমন অবস্থা খোদ তেলিয়ামুড়াতে। শনিবার 2 লরি বিড়ি তেলিয়ামুড়াতে আসতে ধূমপায়ীরা হুমড়ি খেয়ে পড়ে বিড়ি ক্রয় করার জন্য। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ নেতাজি নগরস্থিত যুগান্তর বিড়ি গুদামে যান। পরে ধূমপায়ীরা এবং তেলিয়ামুড়া বাজারের একাংশ ব্যবসায়ীরা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে বিড়ি ক্রয় করেন। এই যে আমি বিড়ি কিনলাম এখন, এটা যেটা নাকি মার্কেটের মধ্যে 600 টাকা প্যাকেট আছে, এটা আমি 190 টাকা দিয়ে কিনেছি। প্রায় এখন লাভ হবে আমাদের, অনেক কম রেটে পেয়েছি আমরা। তত অনেক কালোবাজারি হয়েছে, অনেকদিন ধরে পাওয়া যায়নি, তার জন্য আমাদেরকে দিয়েছে অফিস রেটের মধ্যে। এটাই আমাদের। আপনারা আগে কত টাকা করে কিনতেন বিড়ি প্যাকেট? এই তো প্যাকেট 25 টাকা। এক প্যাকেট 25 টাকা? এক প্যাকেট 35 টাকা, আর পুরো বান্ডিলটা প্রায় 600 টাকার মতো। আর এখন বর্তমানে আপনারা এখন 190 টাকা দিয়ে পেয়েছি আমি 500 বিড়ি। 500 বিড়ি। কি মনে করতেছেন যাতে আগামী দিনে কি রেট কমবো না? এখন এটা তো রেট তো কমার কথা, কিন্তু কালোবাজারে তো করে নেবে। এখন যা দিতে সেটা কি শুধু সাধারণ মানুষ যারা তাদের না, দোকান ব্যবসায়ীরা? ব্যবসায়ীরাও কিছু কিছু যারা কোটা আছে তাদেরকেও দিচ্ছে, আর সাধারণ মানুষকেও দিচ্ছে। জায়গাটার নাম কি? এটার নাম নেতাজিনগর, ইউবিআই রোড, তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
করোনা মোকাবিলায় নিজ উদ্যোগে মাস্ক বানিয়ে সাধারণের মাঝে বিতরণ করে প্রশংসা করলেন করিমগঞ্জ শহরের রাজবাংলো রোডের ফ্যাশন ট্রেলারের মালিক দীনেশ দাস। ওনাকে সম্মান জানানো হয় বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ শাখার পক্ষ থেকে। নুন আনতে যার পান্তা ফুরোয় সেই ব্যক্তি নিজের উদ্যোগে গত 1.5 মাস থেকে মাস্ক বানিয়ে মানুষকে দান করছেন। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জনসেবামূলক এই কাজ করছেন। করিমগঞ্জ শহরের রাজবাংলো রোডের ফ্যাশন টেইলারের দীনেশ দাস। আসলে কাপড় সেলাই করে যে আয় হয় সেই আয় দিয়ে সংসার চালাতে হয় সেই ব্যক্তি নিজের সংসারের কথা চিন্তা না করে করোনা ভাইরাস থেকে সমাজকে মুক্ত করতে ক্ষুদ্র প্রয়াসে বড় কাজ শুরু করেন। মাস্ক বানিয়ে শুধু যে গরিবদের হাতে তুলে দেন তেমন নয়, তিনি স্বেচ্ছায় অনেক বিশিষ্ট ব্যক্তিকেও দিয়েছেন। তার এই কাজের অনেকেই প্রশংসা করেন। বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ শাখা মঙ্গলবার এক ত্রাণ বন্টন অনুষ্ঠানে প্রথমে সংবর্ধনার বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রের করিমগঞ্জ শাখার সংযোজক অরূপ রায়। দীনেশ দাসকে সম্মান জানান কেন্দ্রের পক্ষ থেকে। উত্তরীয় দিয়ে তাকে বরণ করেন কেন্দ্রের বরাক বিভাগ সহ সংযোজক লোপামুদ্রা চৌধুরী। বিবেকানন্দের প্রতিকৃতি সহ অন্যান্য উপহার দিয়ে তাকে সম্মান জানান মৃণালকান্তি দত্ত, ডাক্তার দুর্বাদল দাস, গৌতম দেব সহ অনেকেই। আমরা তো লকডাউন ওয়ার পর কোভিড-19 ব্যাপারে গরম বইতে বইতে আমার আর মানে খুব অসুবিধা হয়েছে। এর লাগে আমার আইডিয়াটা হইলো আমরা নরেন্দ্র মোদী কইছে মাস্ক বানাইয়া গরম মাস্ক বানাইয়া যে যার সমর্থ আছে দান করার লাগে। ওই আমি চিন্তাধারা করলাম, আমি কিছু মাস্ক বানাইয়া কিছু গরিব মানুষের যদি দিতাম পারি খুবই উপকার হইব। ওই আইডিয়া দিয়ে আমি এটা করছি। যার নাম হয়তো সবাই জানেন, দীনেশ দাস। দীনেশ দা, আমরা সবাই দীনেশ দাকে জানি। দীনেশ দা এই লকডাউন যখন শুরু হয়েছে মাস্ক পরা হবে, তাই শুরু থেকেই উনি নিজের উদ্যোগে মাস্ক বানিয়ে বিভিন্ন মানুষকে দিচ্ছেন। সবচেয়ে বড় ব্যাপার, আমরা একটা কথা বলি যে নুন আনতে পান্তা ফুরায়। ওনার আর্থিক অবস্থাটা খুব খারাপ, ঘরে যদি এই রোজগার করে যদি চাল নেন তাহলে সংসার চলে, কিন্তু তারপরে উনি সমাজসেবা করে সমাজকে একটা আদর্শ চোখে দেখিয়ে দিয়েছেন। আমরা যখনই জানতে পেরেছি তখনই আমরা ইচ্ছে করেছি যে ওনাকে আজকের এই ছোট্ট পরিসরে ওনাকে আমরা একটু বরণ করব। বারুইগ্রাম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ইতিমধ্যে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলাকে। তারপরও সরকারি নির্দেশিকা মানতে নারাজ একাংশ জনগণ সহ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুর জেলাকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ই রেড জোন ঘোষণা করেছে। তা সত্ত্বেও কিছু মানুষের কোনো হেলদোল নেই। বিনা কারণে বাজারে ঘুরে বেড়াচ্ছে, সময়ের বাইরেও কিছু ব্যবসায়ী দোকান খুলে রাখছে। তমলুক থানার পুলিশ খারুই বাজারে এসে দোকানদারকে সময় মতো দোকান বন্ধ এবং সাধারণ মানুষকে অকারণে বাড়ির বাইরে না বেরোনোর জন্য প্রচার চালালেন। কিন্তু সাধারণ মানুষ কতটা সচেতন সেটাই ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। অযথা জীবনের ঝুঁকি নেবেন না। সমস্ত জনসাধারণকে জানাচ্ছি, অবশ্যই আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করুন। কেউ অযথা জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করবেন না। পূর্ব মেদিনীপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। প্রশাসনিক উদ্যোগে দীঘা থেকে মুর্শিদাবাদে ফিরল 75 জন পরিযায়ী শ্রমিক। বাড়ি ফিরতে পেরে প্রচন্ড খুশি শ্রমিকরা। কর্মসূত্রে রাজমিস্ত্রি এবং হোটেল কর্মীর কাজ করতে ওল্ড দীঘায় এবং নিউ দীঘায় কাজ করতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শত শ্রমিক দীঘায় এসেছিল। কাজ চলতে চলতে করোনা ভাইরাসের জন্য লকডাউন শুরু হয়ে যায়, ফলে আটকে পড়ে তারা। একদিকে কাজ বন্ধ, আরেকদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। দীঘা এখন লকডাউনের জন্য নিস্তব্ধ, কাজও বন্ধ, তাই বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের। জেলা প্রশাসন এবং দীঘা থানার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পেরে প্রচন্ড খুশি। এতদিন পর বাড়ি ফিরছো, কেমন লাগছে? ভালো লাগছে আমাদের। ভালো। দীঘা কাম করতে রাজমিস্ত্রি কাম করি, 3 মাস ধরে আছি। তোমার 1 মাস 2 মাস ধরে লকডাউনে কাম বন্ধ, খেতে পাচ্ছি না, তো সেই জন্য একটু আমরা চেষ্টা করলাম আর কি। পশ্চিমবঙ্গ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনের মাঝে ই রিক্সা এবং 12 চাকা লরির সংঘর্ষে মৃত্যু হল 18 বছর বয়সের এক যুবকের। ঘটনা শনিছড়া বাজার সংলগ্ন এলাকায়। জানা যায় মৃতের নাম সিয়াবউদ্দিন, পিতা আব্দুল উদ্দিন, বাড়ি
কদমতলা থানাধীন উত্তর হড়ুয়ায়। লকডাউনের মধ্যেও পথ দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়ল 18 বছর বয়সের এক যুবক। মৃত যুবকের নাম সিয়াবউদ্দিন, পিতা আব্দুল উদ্দিন, বাড়ি কদমতলা থানাধীন উত্তর হড়ুয়ায়। ঘটনার বিবরণে জানা গেছে, মৃত সিয়াবউদ্দিন রবিবার সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বের হয়ে শনিছড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে এবং সে একটি টুকটুক করে শনিছড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাজারে পৌঁছানোর আগেই শনিছড়া বাজার সংলগ্ন এলাকায় সংঘটিত হয় এই পথ দুর্ঘটনা। জানা গেছে, ই রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে চোরাইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া রড বোঝাই NL02 N8971 একটি 12 চাকার লরির সঙ্গে সজোরে ধাক্কা মারে। কিন্তু ই রিকশা চালক ই রিকশাটির নিয়ন্ত্রণ হারানোর সাথে সাথেই তার ই রিকশা থেকে নেমে যায়। পরবর্তীতে দুর্ঘটনা সংঘটিত হবার পর ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। সাথে সাথে 12 চাকার রড বোঝাই লরিটিও ঘটনাস্থল থেকে পালিয়ে এসে বাগবাসা আউটপোস্টের পুলিশের কাছে আত্মসমর্পণ করে। 12 চাকার লরিটি চালকের নাম ননী লাল গুপ্ত। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজনেরা। ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরবর্তী সময় গুরুতর আহত সিয়াবউদ্দিনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। শুরু হয় চিকিৎসা। প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সিয়াবউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক, তাকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করতে হবে। কিন্তু রেফার করার আগেই ধর্মনগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে সিয়াবউদ্দিন। এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। সকালে বাইরে শনিছড়া যাওয়ার লাগে, বাইরে টুকটুক টুকটুকে উঠছে শনিছড়া যাওয়ার লাগে। সেখানে যাওয়ার পরে 12 চাক্কা গাড়ি বাড়ি মারিয়ে এরকম হয়েছে। তার নাম হইল আব্দুল শিহাব, তার বাবার নাম হইল আব্দুল রহিম, বাড়ি উত্তর হলো। টুকটুকে বুয়াত আসলো? হ্যাঁ, টুকটুকে বুয়াত আসলো। অ্যাকচুয়ালি আজকে 9টা 25 মিনিটে সকালবেলায় ফায়ার সার্ভিস নিয়ে আসে এই পেশেন্টটাকে। তো প্রথমে তো পেশেন্ট আনআইডেন্টিফাইড হিসেবেই ছিল, তার পরিচয় জানা ছিল না। তো ওর অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন ওর মা এসছেন এবং বাড়ির আত্মীয় পরিজনরা আসছেন। তো ওদেরকে বললাম যে পেশেন্টটাকে যাতে বাইরে নিয়ে যায়, একটু ভালো সেন্টারে যাতে ভালো চিকিৎসা করা যায়। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ক্রেতা সেজে এক ড্রাগস কারবারিকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দিলেন পাথারকান্দির এক সাহসী যুবক। নেপথ্যে ড্রাগস ব্যবসার মূল নায়ক রিকশাওয়ালা আহমেদ আলীর পুত্রকে জালে তুলতে মরিয়া পুলিশ। লকডাউন চলাকালীন সময়ে ক্রেতা সেজে এক ড্রাগস ব্যবসায়ীকে হাতে নাতে ধরে পুলিশের হাতে সমঝে দিলেন পাথারকান্দির এক সাহসী যুবক। আটক ড্রাগ ব্যবসায়ীর নাম কালাম উদ্দিন, পিতার নাম সালাম উদ্দিন, বাড়ি পাথারকান্দি থানাধীন মধুরবন্দ এলাকায়। তাকে পাকড়াও করা সাহসী যুবকের নাম বিশ্বজিৎ সিনহা, বাড়ি পাথারকান্দিতে। ধৃতের বিরুদ্ধে পুলিশ NDPS ধারায় একটি মামলা হাতে নিয়ে আজ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে। অভিযোগ মতে শনিবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ পাথারকান্দি থানাধীন ব্লক সিঙ্গারি এলাকার এক গোপন ডেরায় ড্রাগস বিক্রি করছিল কালাম। তৎক্ষণাৎ গোপন সূত্রে খবরটি যায় বিশ্বজিৎ সিনহার কাছে। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়ে ড্রাগস খদ্দেরদের কাছ থেকে কালামের নম্বর নিয়ে ক্রেতা সেজে তাকে ফের এখানে আসার অনুরোধ জানান। এর কিছুক্ষণ পর বিক্রির উদ্দেশ্যে কালাম উদ্দিন ঘটনাস্থলে আসতেই বিশ্বজিৎ ও তার আরো সঙ্গীরা তাকে পাকড়াও করে ফেলেন। তার কাছ থেকে মোট 14 কৌটো ব্রাউন সুগার উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 20,000 টাকার মতো হবে বলে জানা গেছে। এদিকে বিশ্বজিৎ সিনহা স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ইদানিংকালে বৃহত্তর পাথারকান্দি এলাকায় নেশাজাতীয় সামগ্রী রমরমা ব্যবসা চলছে, যেখানে এই ধরনের অসামাজিক কাজকর্মে যুব প্রজন্ম প্রায় ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। এ ব্যাপারে সঠিক তদন্তক্রমে অবাধে ড্রাগস ব্যবসায়ীদের প্রতি বিহিত ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসনের কাছে জোরালো আর্জি জানান। এদিকে ধৃত যুবকের স্বীকারোক্তি ধরে গতকাল রাতে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি তানভীর আহমেদ মধুরবন্দ লাগোয়া খিলরবন্দ এলাকার প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে আসা রিকশা চালক আহমেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে এ কাণ্ডের নেপথ্যে নায়ক তথা মূল ড্রাগস কারবারি আহমেদ আলীর পুত্র নাসির উদ্দিনকে পাকড়াওয়ের চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে তাকে ধরতে পুলিশ সব দিকে জাল বিছিয়েছেন বলে জানিয়েছেন ওসি। এ কাণ্ডে পাথারকান্দিতে 9টি স্কুলের স্থপতি রিকশাওয়ালা আহমেদ আলীর পুত্রের নাম প্রকাশ্যে বেরিয়ে আসতেই এলাকার বিভিন্ন মহলে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, ড্রাগস মুক্ত পাথারকান্দি গড়ার স্বপ্ন নিয়ে তিনি এ সমষ্টিতে শুরু থেকেই কাজ করে চলেছেন। প্রশাসনও ঘরে বসেনি, এতে যে কেউ জড়িত থাকুক না কেন তাদেরকে জেলের ভাত খেতেই হবে। এ বিষয়ে তিনি পুলিশকে আরো কঠোর হতে জেলার পুলিশ সুপার
কুমার সঞ্জীব কৃষ্ণার সাথে কথা বলেছেন। তৎসঙ্গে এ কাণ্ডে নেশা কারবারি যুবককে অদম্য সাহসের সাথে পাকড়াও করা যুবক বিশ্বজিৎকে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন বলেও জানান। हम लोग विष्णुप्रिया मणिपुरी यंग ब्रिगेड का एक मीटिंग चल रहा था पाथरकांदी में। अचानक हमारा लड़का लोग ने फ़ोन किया कि पाथरकांदी शिंगारी शिव मंदिर का दर में ड्रग्स का लड़का लोग लेने के लिए आया है। ऑटोमेटिकली हम दौड़ के आया और यहाँ पर जो लड़का मिला, 2 लड़का मिला, उन लोग से सामान मिला। लेकिन उसका बाद उनको पूछा कि ये सामान कहाँ से आया। पूछताछ करने का बाद बोला 1 नंबर है, उनको फ़ोन करेगा तो मिल सकता है। तो हमने भी खाने का माफी एक्टिंग करके उसको बताया हमको भी चाहिए, हमको मिला, तो ऑटोमेटिक लिंक करके वो आदमी को बुलाया गया। जैसे ही वो आया ऑटोमेटिकली बाकी लोग, वो बहुत तगड़ा आदमी था, नाम अलामुद्दीन बोला, पिताजी का नाम सलामुद्दीन बोला और मोदरबंद का रहने वाला है। उनका स्पॉट में जब वो भागने का कोशिश किया, पहले तो ऑफर दिया हमको, पैसा देगा हमको छोड़ दो। हमने ड्रग्स का जो अभी जो चल रहा है, हमारा यंग जनरेशन बहुत तकलीफ में है, माँ बाप बहुत रोता है, बच्चा लोग को कैसे संभाल पाए। ये जब इतना तकलीफ का दिन में अगर हम ये करेगा, उनको छोड़ेगा, ये कोई होने वाली बात नहीं था। हम उसको पकड़ के पुलिस को फ़ोन किया है और हमने हैंड ओवर किया। लॉकडाउन का सीजन में इस प्रकार जो कार्रवाई चल रहा है और इधर में रोजा महीना है, लड़का लोग कहाँ जा रहा है रास्ता हमको नहीं समझ में नहीं आ रहा है। हम प्रशासन और राजनीतिक हमारा सरकार को, हमारा विधायक कृष्णदेव पाल जी से प्रार्थना करेंगे कि सही से जांच करें और इनको सही पनिशमेंट दिया जाए। और रैकेट को पकड़ने के लिए हम रिक्वेस्ट करते हैं ताकि जो यंग जनरेशन का जिस तरीका से जा रहा है गलत रास्ता में, उससे बच जाए। धन्यवाद। आप लोग सब सहयोग करें, ड्रग्स से समाज बचना चाहिए। सब मिलके इस कदम को आगे बढ़ाइए और आगे भी कैसा कोई कहीं पे मिलेगा इन्फॉर्मेशन हम लोग को बताएगा। धन्यवाद। পাথাকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।